41 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস উপলক্ষে কাল সারা দেশে শহীদি মার্চ ছাত্র আন্দোলনের। আশুলিয়া ও গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ, প্রয়োজন হলে কঠোর হবে সরকার। 4 জেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বন্যার পানিতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বসতঘর। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দুর্নীতির অভিযোগে 41 মন্ত্রী এমপির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একই সাথে তাদের দুর্নীতি অনুসন্ধানে পরিবারের সদস্য এবং সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক। সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দুর্নীতি দমন কমিশন। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দেয়া চিঠিতে দুর্নীতি অনুসন্ধানে 41 এমপি মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্য ও সহযোগীদের সম্পদের তথ্য চায় দুদক। শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে আগামীকাল সারা দেশে শহীদি মার্চ করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে এই মার্চ শুরু হবে। আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম, অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ, ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনো রয়েছে। আমাদের শহীদি মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। স্বপ্ন ছিল সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হবার, দেশ ও দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করার। কিন্তু পুলিশের ছোড়া বুলেটে সবকিছুই লণ্ডভণ্ড হয়ে গেল। গত 5 আগস্ট টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে আর ফেরা হয়নি মারুফের। মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় এই স্কুল ছাত্র। একমাত্র ছেলেকে হারিয়ে যেন পুরো পরিবারেই অন্ধকার নেমে এসেছে। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। সাজানো বই, স্কুল ড্রেস আর জুতা সবই পরে আছে, শুধু নেই মুর্শেদা বেগমের একমাত্র আদরের সন্তান মারুফ। পড়ালেখা করে সেনাবাহিনী চাকরি করতে চাই, চাকরি করে আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় মারুফের রঙিন স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে পুলিশের একটি বুলেটের আঘাতে। শূন্য ঘরে স্মৃতি হাতড়ে বেড়ানো মায়ের মন এখনো বিশ্বাস করতে চায় না সন্তান আর ফিরবে না। স্বৈরাচার পতনের দিন 5ই আগস্ট বন্ধুদের সাথে বিজয় মিছিলে গিয়েছিলেন টাঙ্গাইলের শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মারুফ মিয়া। সদর থানার সামনে মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান তিনি। আর যারা নির্বিচারে হত্যা করছে তার যেন যোগ্য একটা শাস্তি পায় বা বিচার পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের জানাজায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার করা হবে। সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব। সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ভুয়াপুরের ফিরোজ তালুকদার পলাশ ও দেলদুয়ারের আশরাফুল্লাহ নিহত হয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক।
রংপুরের শিক্ষার্থী আবু সাইদ শুধু জীবন দেননি, বরং এদেশের মানুষকে নতুন করে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভির ঢাকা কার্যালয়ে আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনা তুলে আনা এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক এবং স্টাফ ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমানের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, এনটিভি আবু সাইদকে হত্যার ছবি প্রকাশ না করলে হয়তো এখনও শেখ হাসিনা মানুষের ওপর গুলি চালাত। এজন্য এনটিভির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি। এমন একটি সময় আমরা অতিক্রম করেছি, আবু সাইদের এই দৃশ্য হয়তো এনটিভির ক্যামেরায় ধারণ না হলে আজকে ফ্যাসিস্ট হাসিনা আবারও মানুষ মারার জন্য তার রাইফেলে গুলি ভরা শুরু করত। এই একটা ফুটেজই এদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল, প্রত্যেককে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। এটাই সাংবাদিকতার শক্তি, এটাই ক্যামেরার শক্তি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। এদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ। আবু সাইদ শুধু জীবন দেয়নি, এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। তার সাথে যারা সারা দেশে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, এবং আমরা যারা বেঁচে আছি তাদের রক্তের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়, আমাদের দ্বারা যেন এই দেশের বিরুদ্ধে আর একটা দিনও যেন আমরা চুপ না থাকি, ভয় না পাই। এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় পান নাই। দেশের জন্য আজকে আমাদের সন্তান তুল্যরা যা কথা বললেন, যে দায়িত্ব দিয়েছেন, আমি আগেও বলেছি, এনটিভি বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের জনগণের টেলিভিশন, তোমাদের টেলিভিশন, আগামী প্রজন্মের টেলিভিশন। এই টেলিভিশন সকল সময় এই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে। যত দরকার হবে, যখন হবে, তোমরা এই টেলিভিশনকে তোমাদের জন্য ব্যবহার করতে পারো, এটা তোমাদের টেলিভিশন। আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে 7টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানায়, চাকরিচ্যুত শ্রমিকেরা চাকরি ফিরে পেতে এবং প্রত্যাশীরা চাকরির দাবিতে জোর করে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ঢোকার চেষ্টা করে। যৌথ বাহিনীর বাধায় তারা পিছু হটে। এদিকে সকালে নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা বের হয়ে এসে আশপাশের বিভিন্ন কারখানায় ইট পাটকেল ছুটতে থাকে। এমন পরিস্থিতিতে 7টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা একত্রিত হয়ে দাবি আদায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা জয়দেবপুর আঞ্চলিক সড়ক 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার চাকরিচ্যুত এবং চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকেরা। এছাড়া ভালুকার শ্রমিকেরাও বিক্ষোভ করেছে। তৈরি পোশাক খাতে শ্রমিকেরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সরকার কঠোর হাতে তাদের অপকর্ম দমন করবে বলে সচিবালয়ের সাংবাদিকদেরকে জানান তিনি। প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তা তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে 5-50 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কাটছে না বানভাসী মানুষের দুর্ভোগ। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, কালভার্ট, ক্ষেতের ফসল এবং পুকুরের মাছ। এবারের বন্যার ধ্বংসলীলা অনেক বেশি বলে জানিয়েছে আক্রান্ত এলাকার মানুষজন। ক্রাশ করে নিয়েছে মানুষের সহায় সম্বল। নিঃস্ব হয়ে গেছেন মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষ। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ায় কাঁচা ঘরবাড়ির ভেতরে থাকা আসবাবপত্র সহ ব্যবহার্য অন্যান্য সামগ্রী ধ্বংসের চিত্র বের হয়ে এসেছে। এখন নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছেন তারা। এদিকে চাঁদপুরের 8 উপজেলায় পানি নেমে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যদিও 2 দিনের বৃষ্টিতে কিছু কিছু স্থানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, কুমিল্লা এবং নোয়াখালীতেও বন্যার পানি ধীরে ধীরে নামছে। রাস্তাঘাটে ভাঙা চিত্র ভেসে উঠেছে। নতুন করে ঘরবাড়ি করার চেষ্টা করছে তারা।
এদিকে বন্যার পানিতে ঘর ডুবে বেশিরভাগ বানভাসীদের ভিটে তলিয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এসব ঘর। তাও ঝুঁকি নিয়ে বাপ দাদাদের স্মৃতি ঘেরা বসত ভিটা ছাড়তে চান না তারা। বেশিরভাগ এলাকায় ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমিও পানির নিচে। রনি রায়হানের ছবিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানভাসীদের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। বানের পানি নামছে ধীরে, পানির সাথে নেমে যাচ্ছে শাহজাহানের ঘরের ভিটে। বাড়ি রক্ষা করতে চারপাশে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা। এমন ঝুঁকি সত্ত্বেও শাহজাহানের স্ত্রী পুত্র নিয়ে যাবার জায়গা নেই। তাদের মাছের ঘেরও কেড়ে নিয়েছে বানের পানি। আমার হয়েছে যে এখানে দুটো পুকুর, ঘর বাড়ি এগুলি নষ্ট হয়ে গেছে, অনেক টাকার মাছ চলে গেছে আমার। বাঁশ দিয়ে এটা করছেন কেন? এটা বন্যা আসছে, পানি উঠছে, ডেবের সাথে আমাকে ঘর দরজা ফেসা সব ভাঙ্গি পরে দাঁড়াচ্ছিল। এই কারণে আমরা বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখছি। শাহজাহানের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেশিরভাগ মাটির মেঝের টিনের বাড়ির অবস্থাই নাজুক। কেউ হারিয়েছে ফসলি জমি, কেউ হারিয়েছে মাছের ঘের, কেউ হারিয়েছে গবাদি পশু। নদী বাড়ি সব একসাথে হয়ে গেছে, অনেকের বাড়ি ভেঙে পড়তেছে, অনেকে মাটি নরম হয়ে গেছে, ডেবে যাইতেছে। একটা গরিব মানুষ, আগে কেউ নেই, মা গো নেই, বাপ গো নেই, একটা বড় অসুয়া। ঘরের ভিতরে ব্যাগ ভাঙ্গি হয়ে যাইতে আছে, কিনেতে ফুকিল ভাঙ্গি লয়ে যাইতে আছে। ডাকাতিয়া নদী পাড়ের মানুষের যেন দুঃখের শেষ নেই। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়া পানি এই অঞ্চলের মানুষের সব নিয়েছে টানি। এখন তারা বলছেন তাদের যে ঘর বাড়ি মাটির ভিটেমাটি ডেবে গেছে কিংবা পড়ে গেছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য তাদের থাকার জন্য সহায়তার প্রয়োজন সহজ শর্তে। তাই তারা এখন সহায়তার অপেক্ষায় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছে। সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মিলন হোসেন, মধু এবং মঞ্জু। নিহতদের স্বজনেরা জানায়, সকালে স্থানীয় একটি হোটেলে নাস্তা করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত হয়েছে। খুলনায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোরে শহরের শিরোমণি দক্ষিণ পাড়া কালভার্ট মোড় থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, 5 দিন আগে জাকারিয়া জাকার নামে এক ব্যক্তির ভ্যান চুরি হয়। পরে চোর সন্দেহে হায়দার নামে এক যুবককে আটক করে মারধর করলে সে জানায় তার সাথে সিরাজ নামে আরও একজন জড়িত। এরপর লোক নিয়ে ভোরে সিরাজের বাড়ির দরজা ভেঙে স্ত্রী এবং মেয়েকে মারধর করে জাকারিয়া, আর সিরাজকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে কালভার্ট মোড়ে ফেলে রেখে যায় লাশ। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এবং কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে মানিকগঞ্জের দৌলতপুরের কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হৃদয় ওরফে মানিককে। তিনি 2020 সালে সাটুরিয়া উপজেলা চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গত 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন মানিক। অন্যদিকে গত রাতে ঝিনাইদহ শৈলকুপার ধর্মপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামি সামিরুল মণ্ডলকে। র্যাব জানায়, তার বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে 25টি মামলা রয়েছে। 7 আগস্ট কারাগারের তালা ভেঙে সামিরুল সহ 98 জন কারাবন্দী পালিয়ে যান। তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত সদর থানা এবং এসি ল্যান্ড অফিস পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সকালে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান সাবেক এই সংসদ সদস্য। ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান মেরামতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। পরে হেলালুজ্জামান তালুকদারের উদ্যোগে ব্যবসায়ীদের সহায়তায় ক্ষতিগ্রস্ত অফিস মেরামতে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান, এসি ল্যান্ড পলাশচন্দ্র দাস সহ অন্যরা।
দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সভাপতি এম নাসির রহমান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক এবং চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য ইকবাল হোসেন বাবুর পক্ষে ত্রাণ বিতরণ করেন হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশন। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ভিন্নধর্মী 1 টাকায় বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে ক্যান্টনমেন্ট স্কুল মাঠে এই বাজারের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। 41 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি। শেখ হাসিনা সরকার পতনের 1 মাস উপলক্ষে কাল সারা দেশে শহীদি মার্চ ছাত্র আন্দোলনের। আশুলিয়া এবং গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ, প্রয়োজন হলে কঠোর হবে সরকার। 4 জেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বন্যার পানিতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বসতঘর। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।